দেখো, তোমাদের উপন্যাসের যে পার্টটা ছিল তার মধ্যে প্রথমে আছে কি হুতুম প্যাঁচার নকশা। তো হুতুম প্যাঁচার নকশা এটার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো মনে রাখতে হবে। একটা বহিরঙ্গ, আর একটা আসছে অন্তরঙ্গ। এইগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই থাকে, যত উপন্যাস বলো যত ছোট গল্প বলো সবগুলোর মধ্যে এই বিষয়টাকে দেখতে পাবে। ঠিক আছে? তো হুতুম প্যাঁচার নকশা এই উপন্যাসটাতে বহিরঙ্গগুলো কি রয়েছে, বহিরঙ্গের বিষয়। দেখো, বেসিক কিছু ইনফরমেশন যেটা এই উপন্যাসের মধ্যে কি থাকতে পারে। নকশা মানে কি? নকশা কি বলতো? নকশা মানে ম্যাপ রকম কিছু একটা। নাক দীর্ঘ বা ভাষায় মানে লঘু এবং স্বল্প ইঙ্গিতপূর্ণ কোনো একটা লেখা যেখানে মজার ছলে কিছু করা, প্রকাশ করা, বলা, তাই তো? এখানে সেই রকম ভাবে বলছে নকশা। আর নকশা হলো হাস্যরসপূর্ণ ব্যঙ্গাত্মক রচনা যার মধ্যে সামাজিক অনাচার, ব্যক্তিবিশেষের প্রতি বিদ্রূপ করা এবং সামাজিক দোষ দূর করতে শিক্ষাদান করা হতো। মানে এক কথায় হচ্ছে কোনো একটা বিষয় বলার মধ্যে তোমার হচ্ছে ইঙ্গিতপূর্ণ ভাবে কোনো আরেকটা ব্যঙ্গাত্মক বিষয়কে তুলে ধরা। ঠিক আছে? তো এখানে হুতুম প্যাঁচার নকশা যেটা লেখা হচ্ছে তোমার কালীভূষণ সিং লিখছেন তৎকালীন সমাজ ব্যবস্থাকে চূড়ান্ত মাত্রায় মানে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছেন যে কিভাবে অনাচার চলছে সমাজে। ঠিক আছে? তার কথা দেখো নকশায় কি রয়েছে। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়ার দিকে রচিত একটি গদ্য উপাখ্যান যা হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখছেন, বৈরঙ্গের একটা তথ্য কিন্তু পেলাম যে হুতুম প্যাঁচা ছদ্মনামে এটা লিখছেন। আর এটা মূলত ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা। সামাজিক কেন বলছে? সমাজের কথা উঠে আসছে, আমরা একটু পরেই দেখতে পাবো। এখানে মূলত তিন শ্রেণীর কথা তিনি তুলছেন, তার পাশাপাশি বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করছেন। আগে একটু দেখে নিন উপন্যাসটার প্রকাশকাল, এটা তোমরা নোটে পেয়ে যাবে। 1861 খ্রিস্টাব্দ প্রথম প্রকাশ হচ্ছে প্রথম খণ্ড। তারপর 1801, তখন তার পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 16 পৃষ্ঠা সংখ্যা ছিল 16। দ্বিতীয় খণ্ড যখন প্রকাশ হচ্ছে তখন তার পৃষ্ঠা সংখ্যা 76। সেই সরি, প্রথম খণ্ডই আবার দ্বিতীয়বার প্রকাশ হচ্ছে 1862 খ্রিস্টাব্দে, তখন 16 থেকে 76 পৃষ্ঠায় চলে আসলো। দ্বিতীয় খণ্ড যখন প্রকাশ হচ্ছে তখন একেবারে দুটো নিয়েই গ্রন্থ আকারে প্রকাশ হচ্ছে, সেটা 1864 খ্রিস্টাব্দে। তাহলে সাল যদি আমরা বলি, হুতুম প্যাঁচার নকশা প্রথম খণ্ড প্রকাশ হয়েছে কবে, তার পৃষ্ঠা সংখ্যা কত, সমগ্রটা মিলে প্রকাশ হয়েছে কবে, তার পৃষ্ঠা সংখ্যা কত, আর যাকে উৎসর্গ করা হয়েছে মুলুকচাঁদ শর্মা বলে উল্লেখ করেছেন আসলে বিদ্যাসাগরকে। ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তারপরে নকশার বিষয়বস্তু কি আছে দেখো। বলছে যে কলকাতায় হঠাৎ ফেপে ওঠা ঐশ্বর্য ভারাক্রান্ত নব্য সমাজ এবং তার প্রায় সব ধরনের মানুষের চিত্র অঙ্কিত হয়েছে এখানে। মানে হঠাৎ করে ফেপে ওঠা মানে, ঠিক আছে, এখন আমরা যখন কিছু করছি হঠাৎ করে অনলাইনের দৌলতে অনেক কিছু বিষয় সামনে উঠে আসছে আমাদের। হঠাৎ করে হঠাৎ হ্যাঁ, দেখলাম, যেমন ধরো কোনো খেলা বা কোনো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ বলো, বর্ষা কিছু বলছিলে? মানে হঠাৎ করে হয়তো একটা অবস্থায় ছিল কিন্তু হ্যাঁ, হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে। একদম অর্থনৈতিক ভাবে হতে পারে বা একদম একদম। বা নামের দিক থেকে হুম এরকম আর কি। হুম 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 হুম, একদম। তুমি একটু দেখো, যদি আমরা বলি এখন ওই যে ইউটিউবের দৌলতে এখন যেগুলো হচ্ছে যে মানে ফুড ফেস্টিভ্যাল বা ফুড কিছু একটা নিয়ে হঠাৎ করে দিয়ে দিল, সেই কি যেন কলকাতায় বিখ্যাত কি নন্দিনী দি, তোমরা সবাই নাম শুনে থাকবে, হ্যাঁ, জানো? হ্যাঁ, 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 হ্যাঁ। একদিন দোকান থেকে খাবার খেলো, সেটাকে একটু ভিডিও করে ছেড়ে দিল, পুরো ব্যবসা একদম পুরো ফেপে উঠে গেল। তো এইরকম ভাবে হঠাৎ হঠাৎ করে এমন এমন জিনিস উঠে আসছে, সেইগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাতে গিয়ে এমন বিদ্রুপ করেছেন উনি, যা মানে ভাবাই যায় না আর কি। ঠিক আছে? তো এইরকম ব্যাপারটা যেন এখানে তুলে ধরছেন তিনি। কাদের সেটা? নব্য সমাজ এবং তার প্রায় সব ধরনের মানুষের চরিত্র অঙ্কন করছেন। সেই সময়টাতে হঠাৎ বাবু সমাজের উত্তীর্ণ করছে, সমাজে বাবু সমাজ উঠে আসছে। দেখো এখানে বলছে যে
তৎকালীন মানে 3 শ্রেণী ভাগ করছেন উনি তার বিষয়ে, মানে তোমার ওই উপন্যাসটাকে। যদি একটা সাহেবী ওল্ড, যে ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী, ইংরেজি শিক্ষিত এবং ওদের সাহেবী যে চালচলন, তোমরা সেই কি গল্প পড়েছিলে বলতো যেখানে এরকম ছিল সাহেবী চালচলনে বাঙালি বাবু, দেখি কে বলতে পারে? শ্রীপতি সামন্ত। শ্রীপতি সামন্ত। হ্যাঁ, ইংরেজিতে কথা বলছে সবকিছু, কিন্তু টিকিট কাটে। হ্যাঁ, ভাবো। একে কি বলে সভ্যতা, আমাদের হ্যাঁ, এতেও তো বাবু একদম সমাজ একদম একদম নাটক আমরা পড়বো। আমি আসলে ওখানে আমরা পড়া হয়নি, আমাদের পড়া হয়নি বলে আমি বলিনি ওটা। একে কি বলে সভ্যতা ওখানেও মারাত্মক লেভেলের তুলেছে। হ্যাঁ, সেই লেভেলের তুলেছে আর কি। আরেক দল হচ্ছে ইংরেজি শিখছে নব্যপন্থী, যারা অনুকরণকারী নয় এবং ইংরেজি ছাড়া গোড়া হিন্দু। ইংরেজি শিখছে কিন্তু গোড়া হিন্দু। তোমরা যদি বঙ্কিমচন্দ্রকে দেখো, বঙ্কিমচন্দ্র কিন্তু গোড়া হিন্দুত্ববাদী বিশ্বাসী। উনি দেখবে যে যদি বিধবা বিবাহ দিয়েছেন কোনো মেয়েকে, তাহলে তাকে তার নাস্তানাবুদ করে ছেড়েছে। ঠিক আছে, মানে মেনে নিতে পারছেন না আর কি সেই সময়টাতে, এইরকম ব্যাপার। তো সেই রকম ধরনের কিছু মানুষজন আছে যারা এই সমস্ত বিষয়গুলোকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছে, তাদের কথা। আর একটা আছে কি নব্যপন্থী। নব্যপন্থী হচ্ছে যারা অনুকরণ করছে না। আর একটা হচ্ছে গোড়া হিন্দু, যারা কি করছে ওই ওই সমস্ত গুলোকে মানতে পারছে না। হ্যাঁ, এই নব্য হিন্দুর মধ্যে যদি আমরা নব্যপন্থীর মধ্যে যারা এটাকে মেনে চলছেন, যেমন বিদ্যাসাগর বিধবা বিবাহকে চালু করতে চাইছেন, রাজা রামমোহন রায় তিনি বলছেন যে সমাজটাকে উন্নতি করতে গেলে ইংরেজি আমাদের শিখতেই হবে, ইংরেজি না শিখলে আমরা বুঝতে পারবো না কোথা থেকে কি আসছে না আসছে। তো সেই সমস্ত ব্যক্তিবর্গ নব্যপন্থীর মধ্যে পড়ছে, আর গোড়া হিন্দু যারা এদের বিরোধিতা করছে। তাহলে 3টে শ্রেণী কিন্তু পাচ্ছি। আর প্রসঙ্গ হিসাবে আসছে কাদের কথা? ওই যে মদ মাংসে বিশ্বাসী কিছু ব্যক্তি, যারা তোমার হচ্ছে ওই খেয়ে বলছে মেয়েদের শিক্ষা দেওয়া হোক, তাই না? একটা ঘটনা চলে আসছে, তাই নিয়ে নানা কথা কথোপকথন, নানান বিষয়। আবার কি হচ্ছে, যারা বিরাট জমিদার শ্রেণীর মানুষ আছে, যাদের টাকা পয়সার তলকুল নেই, তারা কিভাবে টাকাটাকে ওড়াবে সেই ঘটনা তুলছে। ঠিক আছে, সমস্ত রকম। আর কি হচ্ছে তোমার, এছাড়াও কিছু নিম্ন শ্রেণীর মানুষজনের কথা উঠছে। ঠিক আছে, বলছে এরা সকলেই জাল জোয়া চুরি করে ফন্দি ফিকিরে প্রচুর অর্থ উপার্জন করে। নকশায় ব্যক্তিগত আক্রমণ না থাকলেও শ্লীলতার মাত্রা অতিক্রম করেনি। হ্যাঁ, গ্রন্থে উল্লেখিত যেসব চরিত্র নিন্দা করার মতো নয়, লেখক তাদেরকে সংসাজিয়ে উপস্থিত করেছেন। মানে তাদের কথা তুলছেন কিন্তু একটু অন্যরকম করে, যাদেরকে নিন্দা করা যায় না। ঠিক আছে, সেই ঘটনা চলে আসছে। নেক্সট দেখো, এবার কি বলছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল, মানে ঘটনার প্রেক্ষাপটটা দেখো। বলছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মৌখিক ভাষার সুষ্ঠু প্রয়োগ এর প্রধান বৈশিষ্ট্য। আর কি বলছে, বাংলা গদ্যে এরকম নিরঙ্কুশ কথ্যগুলির যথার্থ প্রয়োগ ইতিপূর্বে আর দেখা যায়নি। মানে এরকম ভাবে যে বলা, সেটা কিন্তু অন্য নেই। এর আগে হুতুম পেঁচার নকশা, আর একটা কিছু বলতো, আলালের ঘরে দুলাল। লেখক হুতুম ছদ্মনামে লিখেছেন বলে এর ভাষা হুতুমি বাংলা বলে পরিচিত। মানে ছদ্মনাম ওটা দিয়েছেন হুতুম পেঁচা বলে। আর এ ভাষায় প্যারিচাঁদ মিত্রের আলালির ভাষা থেকে মার্জিততর ও বিশুদ্ধতর। দেখেছো, মানে আলালের ঘরে দুলাল কার লেখা? প্যারিচাঁদ মিত্রের। প্যারিচাঁদ মিত্রের। সেখানে কি বলছে, এতে কথ্য ও সাধু ক্রিয়ার মিশ্রণ নেই, ওখানে যেমন ছিল সেটা নেই। এইবার দেখো, এইটা তো লিখছেন উনি, হুতুম পেঁচার নকশাটা লিখছেন, কিন্তু ছাড় কি পাবেন? তা নিশ্চয়ই নয়। ঠিক আছে, দেখো বলছে হুতুম প্যাঁচার নকশা প্রকাশের পর অনেকেই কালীভূষণের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভোলানাথ মুখোপাধ্যায় কি লিখছে দেখো, আপনার মুখ আপনি দেখো, আপনি দেখো শিরোনামে বই প্রকাশ করে একচোট প্রতিশোধ নিলেন। হ্যাঁ, প্যারিচাঁদ মিত্রের পুত্র চুনিলাল মিত্র কালীভূষণ সিংহের উপর প্রধান্বিত ছিলেন। এবার সুযোগ পেয়েছেন, তিনি এবার প্রকাশ করলেন কলিকাতার নুকোচুরি নামে একটি পুস্তিকা, যেখানে কালীভূষণ সিংহকে চূড়ান্ত করা হয়েছে। চুনিলাল মিত্র লিখছেন, হুতুম নিজে বজ্জাত বলে অন্যের ক্ষুব্ধ হচ্ছেন। ভাবো, মানে কিভাবে একে একে ধীরে ধীরে সবাই আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে বিভিন্ন রকম পত্রিকা বা বিভিন্ন লেখাতে লেখালেখি করছেন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নোটের মধ্যে ইনফরমেশন আকারে রয়েছে, তোমরা একটু দেখবে। চলো, এবার যেটা দরকার, এটা মুখস্থ করতেই হবে এটার, এবং এটার যে পরিচ্ছেদ। কলকাতায় চড়ক পার্বণ প্রথম পরিচ্ছেদ, কলকাতায় বারোয়ারি পূজা, হুজুগ, ছেলে ধরা, প্রতাপ চাঁদ, মহাপুরুষ, লালা, রাজাদের বাড়ি, দাঙ্গা, এইভাবে পরপর রয়েছে। তোমরা দুটো ভাবে করতে পারো, তোমাদের মতো করে মনে রাখার কৌশল অবলম্বন করতে পারো,
যেটা দিয়ে তুমি করতে পারবে। আরেকটা আমি একটু ট্রাই করব তোমাদেরকে এই জায়গাটা একটু মনে রাখানোর। দেখো যদি বলি ঘটনাটা পরপর দেখো, বলছে কলকাতায় চড়ক পার্বণ হচ্ছে এবং তার সঙ্গে বারোয়ারি পুজোর একটা হুজুগ উঠেছে। কলকাতায় চড়ক পার্বণ এবং বারোয়ারি পুজোর হুজুগ ওঠায় ছেলেধারা কি হচ্ছে, প্রতাপচাঁদ এর বাড়িতে মহাপুরুষ সেজে বসে আছে। এই পর্যন্ত একটা মনে রাখো, কলকাতায় চড়ক পার্বণ এবং বারোয়ারি পুজোর যেই হুজুগ উঠেছে, ছেলেধরা তখন কি করছে, প্রতাপচাঁদের বাড়িতে মহাপুরুষ সেজে বসে আছে। মনে থাকবে, তুমি এভাবে বলতে পারো, কলকাতায় চড়ক পার্বণ এবং বারোয়ারি পুজো হচ্ছে, তার সঙ্গে একটা হুজুগ উঠলো, তখন ছেলেধরা প্রতাপচাঁদ সেজে মহাপুরুষ হয়ে বসে রয়েছে। নেক্সট চলো, লালা রাজাদের বাড়িতে দাঙ্গা। লালা রাজাদের বাড়িতে এবার এই সময় লালা রাজাদের বাড়িতে একটা দাঙ্গা হলো, খ্রিস্টানি হুজুগও উঠলো, মিউটিনি হয়ে মরা ফেরাতে হবে। বলছে যে খ্রিস্টানি কি হুজুগ উঠেছে, মিউটিনি হয়ে মরা ফেরাতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত মনে রাখো। লালা রাজাদের বাড়ির দাঙ্গা যখন হচ্ছে তখন খ্রিস্টানি হুজুগে কি হচ্ছে, মিউটিনি উঠছে, মরা ফেরাতে হবে। এই পর্যন্ত দেখি কে বলতে পারে, ঝটপট না দেখে বলার চেষ্টা করো। হ্যাঁ, কলকাতায় চড়ক পূজা আর বারোয়ারি পূজা হুজুগ ওঠাতে হ্যাঁ, ছেলে ধরা হ্যাঁ। মহাপুরুষ সেজে প্রতাপচাঁদের বাড়িতে আছে। আচ্ছা, একটু উল্টো হয়ে গেল, প্রতাপচাঁদের বাড়িতে মহাপুরুষ সেজে, লাইন বাই মনে রাখবে, কারণ দেখো ক্রম সাজাতে দিতে পারে। হ্যাঁ, ক্রম সাজাতে দিতে পারে, ওই জন্য পরপর পরপর দিয়ে দিয়ে দিল, এবার তোমাকে ক্রম সাজাতে হবে, তখন মনে রাখতে গেলে সুবিধা হবে এইভাবে রাখলে। হ্যাঁ, যে ছেলে ধরা হয়ে প্রতাপচাঁদের বাড়িতে মহাপুরুষ সেজে আছে। তারপর লালা রাজাদের বাড়ি দাঙ্গা এবং খ্রিস্টানি হুজুগ উপলক্ষে মিউটানি মরা ফেরা। হ্যাঁ, মিউটানিতে মরা ফেরাচ্ছে। এদিকে এই যে মরা ফেরার কথা বলেছে, তখন দেখো আমাদের যে জ্ঞাতি নিন্দুকেরা ছিল তারা তো নিন্দা করতেই শুরু করবে, তাই না? নিন্দা বন্ধ হবে না, নিন্দা চলবেই। তো তাই বলছে যে আমাদের জ্ঞাতি নিন্দুকেরা নিন্দা করতে শুরু করলো। নানা সাহেব তখন কি করছে, সাপে গরু এবং দরিয়ার ঘোড়া নিয়ে লখনৌয়ের বাদশাহ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ছুচোর ছেলে বুচু সেজে বসে আছে। এভাবে মনে রাখো যে আমাদের জ্ঞাতীয় নিন্দুকরা ছিল, তারা কি করছে, নিন্দা করতে শুরু করেছে। তাই দেখে নানা সাহেব কি করলেন, সাপে গরু আর দরিয়ার ঘোড়া নিয়ে লখনৌয়ের বাদশাহ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুচোর ছেলে ব্রুচো সেজে বসে রয়েছে। ঠিক আছে, দেখো মনে থাকছে কিনা। তারপরে কি বলছে দেখো, জাস্টিস ওয়েলথ, এইবার ওখানে বলছে জাস্টিস ওয়েলথ তোমার চাওয়ার জন্য, জাস্টিস মানে কি একটা আমরা করি না বিচার, সেই বিচারের কথা বলছে। জাস্টিস ওয়েলথ এর জন্যে টেকচাঁদের পিসি পাদ্রী লং সাহেব ও নীলদর্পণ নাটক, মানে পাদ্রী লং সাহেবের বাড়িতে গিয়ে নীলদর্পণ নাটক সম্পর্কে রমাপ্রসাদ রায়ের রসরাজ যেমন কর্ম তেমন ফল, এটাকে বুজরুকি বলছেন। জাস্টিস ওয়েলথ কি করছে, সেটার জন্যে টেকচাঁদের পিসি পাদ্রী লং সাহেবের বাড়িতে গিয়ে নীলদর্পণ নাটক নিয়ে রমাপ্রসাদ রায়কে রসরাজ যেমন কর্মের তেমন ফলকে বুজরুকি বলছেন। এভাবে মনে রাখতে পারো। তারপরে লাস্টে কি আসছে, হোসেন খা ভূত নামানো নাক কাটা বঙ্ক। বলছে হোসেন খা কি করছে, এই সময় ভূত নামাচ্ছে, আর নামাতে গিয়ে মানে নাক কাটা বঙ্কর দর্শন পেয়ে হঠাৎ অবতার হয়ে মহেশের স্নান যাত্রায় চলে যাচ্ছে। কি হলো, হোসেন খা ভূত নামানোর জন্যে নাক কাটা বঙ্ক নামাতে গিয়ে আর কি নাক কাটা বঙ্কের দেখা পেয়ে হঠাৎ অবতার হয়ে মহেশের স্নান যাত্রায় চলে গেল। ঠিক আছে, আর লাস্টের ভাগটা তো মনে থাকবে। দেখো প্রত্যেকটা পুজোর কথা বা কিছুর কথা বলছে যে রথ হচ্ছে দুর্গোৎসব, হচ্ছে রামলীলা, হচ্ছে 3 প্রকার পুজো বা অনুষ্ঠান। আর সেটার পরে এই তোমার হচ্ছে রেলওয়েতে করে আবার যার সেই বাড়ি চলে যাচ্ছে। রথে করে দুর্গোৎসব এবং রামলীলা দেখে রেলওয়ে মাধ্যমে বাড়ি ফিরে যাচ্ছে। এইভাবে মনে রাখতে পারো। অথবা এখানে দেখো একটা সংক্ষেপে করা আছে, চড়ক
বারোয়ারির হুজুকে ছেলে ধরা প্রতাপ চাঁদ মহাপুরুষ লালা রাজাদের বাড়ি যায়। ঠিক আছে, খ্রিস্টানি মিউটিনির মরা নিন্দুকেরা সাহেব গরু দরিয়ার বাদশাহ শিবকে ছুঁচো সাজায়। জাস্টিস পিসি পাদ্রীয় রমা বুজরুক হোসেন ভূতের নাক কেটে হঠাৎ যাত্রা করে এবং রথে চড়ে দুর্গোৎসব ও রামলীলা দেখে রেলওয়ে করে বাড়ি ফেরে। এবার সব পুরোটা নাম না জানলেও সংক্ষেপে যদি তুমি মনে রাখতে পারো দেখবে যে হয়ে যাচ্ছে। আমি যেমন বলছিলাম কলকাতায় চড়ক পার্বণ ও বারোয়ারির পূজা, এখানে সেটা চড়ক বারোয়ারির হুজুকে, দেখো একসঙ্গে দিয়ে দিয়েছে বারোয়ারির হুজুকে। ছেলে ধরা প্রতাপ চাঁদ বলছে ছেলে ধরা প্রতাপ মহাপুরুষ লালা রাজাদের বাড়িতে যায়। প্রতাপ চাঁদ কি করছে? মহাপুরুষ লালা রাজাদের বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, মহাপুরুষ সেজে তুমি এই জায়গাটা একটু জয়েন করে নিতে পারো। তারপরে খ্রিস্টানি মিউটিনির মরা ফেরা নিন্দুকেরা সাহেব গরু দরিয়ার বাদশাহ শিবকে, মানে এখানে এতগুলো একসঙ্গে জুড়ে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে দেখবে যে মনে থেকে যাচ্ছে। জাস্ট এইগুলোকে একটু ট্রাই করো, দু চারটে নিজেরা সূত্র তৈরি করতে পারো, যেভাবে মনে রাখতে পারো দেখবে মনে থেকে যাচ্ছে। এখানে কারোর বুঝতে সমস্যা আছে? বলো কে বুঝতে পারেনি। তো এইভাবে পুরো বিষয়টাকে মনে রাখার টার্গেট করবে। এবারে আসো হুতুম প্যাঁচার নকশায় কি হচ্ছে যে কালীভূষণ সিং বেশ কিছু চরিত্রকে এখানে তুলেছিলেন। সেই চরিত্রগুলো কি আছে? চরিত্রের নাম, ঐতিহাসিক নাম, মুলুকচাঁদ শর্মা। দেখো নাম এবং তাদের প্রসিদ্ধ নাম কি রয়েছে, অরিজিনাল নাম। মুলুকচাঁদ শর্মা, প্রচলিত ধারণা সবাই মনে করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাগাম্বর মিত্র, দিগম্বর মিত্র, ইনি কলকাতার প্রথম বাঙালি শেরিফ। তাহলে বাগাম্বর, দিগম্বর। মুলুকচাঁদ, চাঁদ রয়েছে, চন্দ্র রয়েছে, তাহলে ঈশ্বরচন্দ্র। ঠিক আছে, চাঁদ রয়েছে, চন্দ্র রয়েছে, তাহলে ঈশ্বরচন্দ্র। বাগাম্বর মিত্র, দিগম্বর মিত্র। ঠিক আছে, পেলানাথ, রাজকৃষ্ণদেব বা দেবীপ্রসাদ দত্ত। সঠিকভাবে মানে বলা নেই, তো এই দুজনকেই ইঙ্গিত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পেলানাথ হচ্ছে রাজকৃষ্ণদেব, পেলানাথ, ঠিক আছে, পেলা দিয়ে চলে, রাজকৃষ্ণদেব এবং কালীপ্রসাদ দত্ত। অঞ্জনা রঞ্জন, কালীকৃষ্ণদেব, রঞ্জন, হ্যাঁ এখানে যুক্তাক্ষর টাইপের এরকম ভাবে মনে রাখো। অঞ্জনা রঞ্জন হচ্ছে কালীকৃষ্ণদেব। গুরুদাস গুই, সিদ্ধেশ্বর দত্ত। গুরুদাস সিদ্ধি প্রাপ্ত হচ্ছে ওই জন্য সিদ্ধেশ্বর চন্দ্র, সরি, গুরুদাস গুই সিদ্ধেশ্বর চন্দ্র। এই চন্দ্রের সঙ্গে যেন মিলিও না, মুলুকচাঁদ হলে ঈশ্বরচন্দ্র। ঠিক আছে, সিদ্ধেশ্বর তাহলে কি হচ্ছে? সিদ্ধেশ্বর হচ্ছে গুরুদাস। পদ্মলোচন, গোরাচাঁদ, হ্যাঁ গোরাচাঁদ হচ্ছে পদ্মলোচন। আত্মারাম মিত্র, লালাচাঁদ মিত্র। আত্মারাম, লালাচাঁদ মিত্র। ঠিক আছে, আত্মা লালা, আত্মা লাল মনে রাখবে, আত্মার রং লাল, এরকম ভাবে মনে রাখো, যদিও রং নেই, জানি না কিরকম। তো আত্মার রং লাল, এইভাবে মনে রাখো, তাহলে দেখবি মনে থাকবে। এবার একটু সবাই বলার চেষ্টা করো, না দেখে উত্তর দেবে, দেখি কে বলতে পারে। লিজা বলো, গুরুদাস কি হবে? গুরু তো সিদ্ধি সিদ্ধি নাকি সিদ্ধি, ওরম ভাবে মনে রাখ। বেশ, সিদ্ধি খাচ্ছে সেটা দিয়ে মনে রাখো না, সমস্যা নেই। ঠিক আছে, গুরু সিদ্ধি লাভ করেছে, গুরুরা সবসময় অন্যরকম হয়। বেশ। বাগাম্বর কেউ একজন বলো। দিগম্বর মিত্র, তাই তো। আত্মারাম, আত্মার রং কি? লালাচাঁদ। দেখো মনে থাকবে এবার এইভাবে। ঠিক একই ভাবে পেঁচো ছুঁচো, না সরি, হলধর মল্লিক, ছুঁচো পরে আসছে। পেঁচো মল্লিক, হলধর। পেঁচো হাল ধরছে, ঠিক আছে, হাল ধরছে। আর ছুঁচোশীল, মতিলাল শীল, দুজনের পদবী রয়েছে শীল। ছুঁচোশীল, মতিলাল শীল। বর্ধমানের হুজুর আলী, বর্ধমানের রাজা মহতাব চন্দ্র মহতাব। বর্ধমানের যে আছে হুজুর আলী, সে হচ্ছে বর্ধমানেরই রাজা মহতাব, হ্যাঁ হুজুর মহতাব করছে। বীরকৃষ্ণ দা, শিবকৃষ্ণ। এই বীরকৃষ্ণর কথা কোথায় পড়েছি দেখি কে বলতে পারে। টিনের তলোয়ার, ওখানেও কিন্তু বীরকৃষ্ণ দার কথা। বীরকৃষ্ণ তাহলে কে হচ্ছে? এটা শিবকৃষ্ণ, তাই তো। বীরকৃষ্ণ, শিবকৃষ্ণ। বীর শিব, বীর যে সেই একমাত্র শিব,
কেবল চাঁদ দা, গোকুল চন্দ্র দুটো দা। কৃষ্ণ কৃষ্ণ মনে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ একদম কৃষ্ণ। যেভাবে মনে রাখতে পারো, কৃষ্ণ কৃষ্ণ মনে রাখতে পারো। এবার কেবল চাঁদ, গোকুল চাঁদ, গোকুল চন্দ্র, কেবল গোকুল, ঠিক আছে, কেবল গোকুলেই সবার আশ্রয়। কেষ্টাবাগদি নবকৃষ্ণ দেবের এক নাতি, তাকে বলা হচ্ছে কেষ্টাবাগদি, নবকৃষ্ণ দেবের নাতি। তাহলে পেচো, হলধর, ছুচোশীল, মতিলাল শীল, মতিলাল শীল। সুচোর মতি হয়েছে, ঠিক আছে, সুচোর মতি হয়েছে তাই মতিলাল হয়ে গেছে। আত্মারাম কি ছিল? লালা। লালা, মনে রাখবে। আচ্ছা, তারপরে কি বলে, মুলুকচাঁদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র, দেখো, বীরকৃষ্ণ, বীর শিব, তাই তো? শিব কৃষ্ণ। হ্যাঁ, বর্ধমানের হুজুর আলী, হুজুরের, মহাতাব চন্দ্র মেহতাব। হ্যাঁ, মহাতাব, মহাতাব চন্দ্র মহাতাব। এইভাবে মনে রাখো। কেষ্টাবাগদি ওই নবকৃষ্ণ ছিল তার নাতি, তাই তো? তোমরা একটু মনে রাখবে, যদি এই পিডিএফটা পাঠাতে হয় আমি একবার পাঠিয়ে দেবো, কারণ এখানে একটা সূত্র রাখা আছে, ঠিক আছে? এইভাবে যদি উপন্যাসগুলোকে মনে রাখার টার্গেট করো না, দেখবে মনে থাকবে। এইবার এর বাইরে যেটা তোমাকে পড়তে হবে সেটা কি রয়েছে? এর বাইরে রয়েছে তোমাদের পড়তে হবে কি, ইনফরমেশন, লাইনগুলো সম্পর্কে। দেখো, এখানে এক কথায় কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এখানে কি কি পেতে পারি আমরা। প্রথম অধ্যায়, কলকাতার চড়ক পার্বণ, চড়ক পার্বণকে কেন্দ্র করে কলকাতায় কি হচ্ছে, ছবি তোলা উঠে আসছে না? কলকাতায় চড়ক পার্বণকে কেন্দ্র করে যে ঘটনা, প্রথম অধ্যায়ে এটাই রয়েছে। বারোয়ারি পুজো, তাহলে বারোয়ারি পুজো কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, সেখানেই বীরকৃষ্ণ, কানাই দত্ত। আচ্ছা, বীরকৃষ্ণ কে ছিল? শিবকৃষ্ণ। শিবকৃষ্ণ। পেলানাথ, পেলানাথের কথা পেয়েছি আমরা, পেলানাথ এখানে ছিল, কৈশে। আচ্ছা, এই তো পেলানাথ। রাজকৃষ্ণদেব, কালীপ্রসাদ দত্ত, দুজনের নাম ভুলে গেলে হবে, এইভাবে মনে রাখো। তারপরে হুজুগ, হুজুগ হচ্ছে না, হুজুগের সময় হঠাৎ করে বিভিন্ন কথা চলে আসছে, তার জন্য হুজুগটা উঠেছে। তোমরা পড়বে, ছেলে ধরা, দেখো, কাবুলি মেওয়াওয়ালারা ঘুরে ঘুরে ছেলে ধরছে এবং কাবুলে নিয়ে যাচ্ছে, তাদের প্রসঙ্গ। প্রতাপচন্দ্র যেখানে আছে, প্রতাপচন্দ্র একবার মারা গেছে, আবার ফিরে এসছে। এবার সুপ্রিম কোর্টের রায়ে নকল প্রতাপচন্দ্র ধরা পড়ে যাচ্ছে, সেই নিয়ে প্রতাপচন্দ্রের কাহিনী। মহাপুরুষে কি আসছে, মহাপুরুষের কথা আসছে। তারপরে লালা রাজাদের বাড়ির দাঙ্গা, সেটার কথা আসছে। এইভাবে পুরো বিষয়টা জুড়ে আছে, তোমরা এইগুলোকে একটু পড়বে, ঠিক আছে? আর এখানে বেশ কিছু সময়, জায়গা, তারিখ, এই সমস্ত গুলো আছে, সেগুলো একটু মনে রাখতে হবে। দেখো, পরপর পরপর নোটে পরপর এরকম সাজানো আছে, তোমরা এইগুলোকে একটু পড়বে, ঠিক আছে? এইভাবে পরপর পরপর নোটগুলোর ইনফরমেশন গুলোকে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবে। আমি আর কিছু বললাম না, দেখবে প্রত্যেকটা অধ্যায় দিয়ে দিয়ে নাম দিয়ে সেই অধ্যায়ে কি ঘটনা ঘটেছে সেগুলো দেওয়া আছে। কেউ যদি একবার হুতুম প্যাচের নকশা পড়ে থাকো, এই নোটটা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারলে অনেক সুবিধা হবে।